ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো রয়েছি। আজকে আমি আপনাদের মধ্যে এক দুর্দান্ত ঘটনা শেয়ার করতে যাচ্ছি। যেই ঘটনাটি অত্যন্ত লোমহর্ষক এবং ভয়ঙ্কর ঘটনা। এই ঘটনাটি এক ভাই আমাকে পাঠিয়েছেন। যে ঘটনাটি শোনার পর আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যেতে পারে। বেশি কথা বলবো না। ঘটনাটি যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তাই আসুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ রায়হান। আমার সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। আমি কথা বলতে চাই নাই, মূল ঘটনায় ফিরে যাই। আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। আমি একটা স্বপ্ন দেখতে শুরু করি যে একজন বয়স্ক ব্যক্তি সাদা কাপড় পরা আমার কাছে আসেন আর আমাকে বলেন, তুই কি আমার সাথে যাবি? এই স্বপ্নের কথাটা আমি বাসার কাউকে বলিনি, কারণ সবাই চিন্তা করবে, বিশ্বাস করবে না তাই। কিন্তু সমস্যা তখন থেকে শুরু হয় যখন এক রাত আমি বাসা থেকে হারিয়ে যাই। আমি বাড়ি থেকে হারিয়ে যাওয়ার আমার পরিবারের সবাই আমাকে খোঁজ করে কিন্তু কোথাও পায় না। আমি হঠাৎ কিভাবে হারালাম সেটা জানি না। প্রায় 2 দিন পর আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমি একটা বাঁশঝাড়ের মধ্যে পড়ে আছি। শরীরের অনেক অংশেই কেটে গেছে। আমি সেই বাঁশঝাড়ের মধ্য থেকে বেরিয়ে চিৎকার করতে থাকি আর নিজের বাসার খোঁজ করি, কিন্তু তারপরও অনেক কষ্টে আমি বাসায় আসি। বাসার সবাই আমাকে দেখে কান্নাকাটি শুরু করে, কারণ 2 দিন থেকেই আমি নিখোঁজ। ঠিক তার পরের দিনই আমার আম্মু একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে। আমি ফ্রিজ থেকে কাঁচা মাছ বের করে খাচ্ছি আর আমার চোখ দুটো সম্পূর্ণ লাল হয়ে গেছে। আম্মু চিৎকার করে সবাইকে ডাকে। আমার আব্বু আর কয়েকজন লোক মিলে আমাকে একটা ঘরের মধ্যে বেঁধে রাখে। এই অস্বাভাবিক আচরণ এই জন্য আমাদের এলাকার এক হুজুর ডাকেন। তিনি এসে বলেন আমাকে একটা মারাত্মক জিন ধরেছে আর সে আমার কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। হুজুরের কথায় মা বাবা বলেন, হুজুর আপনি কিছু করেন। হুজুর বললেন, কিছু করতে পারবো না, অন্য কোনো হুজুরকে ডাকতে হবে। সেই রাতে আমার খুব জ্বর আসে, কিন্তু পরের দিন সকালে জ্বর আবার চলে যায়। আম্মু খোঁজ করে একজন হুজুরকে পান। উনি কবিরাজি করেন। উনার নাম ছিল আজিজুল হুজুর। বাসায় আসেন উনি আর সব কথা শুনেন। আমি আমার স্বপ্নের কথাগুলো বলি। উনি আমার রুমে একা গিয়ে দরজা লাগিয়ে দিলেন আর কিছুক্ষণ পর বেরিয়ে এলেন। হুজুর বলছিলেন জিনের সাথে আমার কথা বলতে হবে, উনি পারবেন না। হুজুর আমাকে বলল আজকে রাতে আমাকে একা আমার রুমে থাকতে হবে আর সারা রাত জেগে থাকতে হবে। রুমে শুধু মোমবাতি জ্বালানো থাকবে। হুজুর আমাকে বললেন আমি যেন স্বপ্নে দেখা সেই জিনের কথা মনে করি। যদি জিনটা রুমে আসে তাহলে মোমবাতিগুলো নিভে যাবে। তারপর একটা সালাম দিয়ে বলতে হবে, মুরাজ আপনি কি এসেছেন? তারপর তার কাছ থেকেই শুনতে হবে কেন তিনি আমার সাথে এই রকম করছেন। আমি প্রথমে রাজি হই নাই, কিন্তু পরে আপ্পু জোর করে রাতে আমাকে রুমে ঢুকিয়ে দেয়। আমার রুমে শুধু 2টা মোমবাতি ছিল, তাই আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল পুরো। আমি ভয়ে কখন ঘুমিয়ে পড়েছিলাম আমি জানি না। তবে সকালে ঘুম থেকে উঠে দরজায় ধাক্কা দিলাম। তারপর আম্মু দরজা খুলে বাহিরে সবাই ছিল। হুজুর বলল কাজ কি হয়েছে কি? হুজুরের কথায় আমি বলে দিলাম আমি ঘুমিয়ে গিয়েছিলাম।
হুজুর এই কথা শুনে আমাকে ইচ্ছা মতো গালি দেয় আর বলে আজকেও তাই করতে হবে, না হলে জিন আমাকে ছাড়বে না। তাই বাধ্য হয়ে পরের দিন রাতে ওই সেমভাবে আমাকে ঘরের মধ্যে রেখে দিল। তবে আজকে আমার কাছে ফোন ছিল, কিন্তু বিশ্বাস করেন ভাই, রাত প্রায় 4টার সময় হঠাৎ করে মোমবাতি নিভে যায়। আমার রুমটা খুব বেশি ঠান্ডা হয়ে যায়। আমি ভয়ে চুপ করেছিলাম। হুজুরের সব কথা বলতে ভুলেই গিয়েছিলাম আমি। ভাই, আমার কলিজাটা এখন বেরিয়ে আসে যখন একটা খুব ভয়ঙ্কর কণ্ঠ বলে উঠল, আমি জানি তোকে এখানে কেন রাখেছে। আমি ক্ষমা করব না, তুই আমার মেয়েকে মেরেছিস। ভাই, আমি প্রায় শেষ হয়ে গিয়েছিলাম, হাত পা অবশ হয়ে গিয়েছিল। প্রায় ওই কণ্ঠটা এত ভয়ঙ্কর, তাই কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। ভাই, চিন্তা করেন 15 বছর বয়সী একটা ছেলে ওই রকম একটা সিচুয়েশনে পড়লে কি অবস্থা হবে। ভাই, মনে হচ্ছিল আমি আজকেই মারা যাব। তাও কোনো মতে আমি শুধু এতটুকুই বলতে পারছি যে দয়া করে আমাকে ক্ষমা করে দেন। আমি জানি না আমি কখন আপনার মেয়েকে মেরেছি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। তখন ভাই ওই জিনটা বলে উঠল যে আজ থেকে অনেক দিন আগে একটা বিড়ালকে লাঠি দিয়ে মেরেছিলি, ওই বিড়ালটাই ছিল ওই জিনের মেয়ে। আসলে সত্যি সত্যি ভাই, ওই ঘটনাটার কয়েকদিন আগে আমি একটা কালো বিড়ালকে লাঠি দিয়ে মেরেছিলাম খুব, আর ওইটাই ছিল ওই জিনের মেয়ে। আর আমি ওকে মারার জন্য সেই জিন আমার সাথে ওই রকম করেছে। আমি কাঁদতে কাঁদতে 2 হাত জোর করে বললাম, আমি জানতাম না বিড়ালটা আপনার মেয়ে ছিল, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। সেই ছিল আমি প্রায় মরার মতন কান্না কেঁদেছিলাম। তারপর জিনটা বলল, একটা শর্তে ক্ষমা করব, তোকে আমার মেয়ের কাছে ক্ষমা চাইতে হবে আর আমাকে 4টা কালো ছাগল দিতে হবে। আমি তেতলাতে তেতলাতে বললাম, ঠিক আছে, আমি রাজি। তারপর কি হলো বুঝলাম না। আমার ঘাড়ে প্রচুর ব্যথা অনুভব করি আর অজ্ঞান হয়ে যাই। তারপর মনে হলো সকালে সবাই আমার রুমে এসে আমার জ্ঞান ফিরায়। আমার জ্ঞান আসতেই আমি কাঁদতে কাঁদতে সব কথা বললাম। তখন হুজুর বললেন, কাজ হয়েছে। হুজুর আমার আব্বুকে বললেন যে 4টা কালো ছাগলের ব্যবস্থা করতে, আর রাতে আমাকে নিয়ে তার বাসায় যাবেন। সব কথা মতোই সেই দিনই সন্ধ্যায় আমাকে আর 4টা ছাগল নিয়ে হুজুরের বাসায় যাই। আব্বু ওর সাথে যায়। হুজুর আমাকে একটা ঘরের মধ্যে রেখে যায়। ঘরটা ছিল পুরো খালি, শুধু একটা মাদুর পাতা ছিল। হুজুর আমাকে বলল জিনটা ওই রুমে আসবে ওর মেয়েকে নিয়ে। আমাকে ওর কাছে ক্ষমা চাইতে হবে আর বলতে হবে রুমে রাখা ছাগলগুলো নিয়ে যেতে। তারপর রুমের এই দিকে ছাগলগুলো রেখে আমাকে বসিয়ে দিল আর কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে হুজুর চলে গেল। কিছুক্ষণ পর মোমবাতিগুলো নিভে গিয়ে ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেল। আমার মনের মধ্যে খুব ভয় করছিল। ওই দিনের মতন খুব ভয়ঙ্কর কণ্ঠটা বলল, আমার মেয়ে এসেছে, ওর কাছে ক্ষমা চা। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমাকে ক্ষমা করে দেন, আমি অজান্তেই এই ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন, দয়া করে ক্ষমা করে দেন। আর এই রুমে 4টা কালো ছাগল আছে, আপনি যেমন বলছিলেন এগুলো নিয়ে যান আপনি। সেই ভয়ঙ্কর জিনটা বলল, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি আর তোমার কাছে আসবো না, আর কোনো ক্ষতি করব না। জিনটার কথাগুলো বলার পর সেই রাতের মধ্যেই ঘাড়ে আবারও প্রচুর ব্যথা অনুভব করতে লাগলাম। আমি আর অজ্ঞান হয়ে গেলাম। তারপর হুজুর আর আব্বু এসে জ্ঞান ফিরায় আমার। আমি দেখলাম রুমের ছাগলগুলো ছিল না। হুজুর বলল, আলহামদুলিল্লাহ, সব ঠিক হয়ে গেছে, আর সমস্যা নেই। তারপর আমাকে জাড়া দিয়ে দিলেন আর একটা তাবিজ দেন 7 দিন দেওয়ার জন্য। তারপর তাবিজটা মাটিতে পুঁতে ফেলতে হবে। এরপর থেকেই আর কোনো খারাপ ঘটনা ঘটে নাই, সব কিছু স্বাভাবিক হয়ে যায়। ভাই,
এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, একটা জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনা, বিশেষ করে ওই যে হুজুর যে কাজগুলো করতে বললেন আর ঘরের মধ্যে ওই জিনের সাথে কথা বলায় আমি মারা যাওয়ার আগে পর্যন্ত মনে থাকবে ভাই। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন এবং আরও ঘটনাটি ইনশাল্লাহ আমার কাছে রয়েছে, আপনার কাছে পাঠাবো এবং সেগুলোও পড়ে শোনাবেন। ধন্যবাদ। আপনার ঘটনা অত্যন্ত সুন্দর একটি ঘটনা এবং এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। অত্যন্ত চমৎকার এবং ভয়ঙ্কর একটি ঘটনা। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন আমরা পরবর্তী ঘটনায় ফিরে যাই। আসসালামু আলাইকুম শাওন ভাই। আশা করি আপনি আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমার নাম ফারজানা চৌধুরী। আজকে আপনাদের সাথে আমার আন্টির সঙ্গে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা শেয়ার করব। ঘটনার স্থান হবিগঞ্জ মডেল থানার কোনো এক গ্রামে। আজ থেকে প্রায় কয়েক বছর আগের ঘটনা। ঘটনার স্থলটি হচ্ছে হাতির তাল, ওনার নিজ শ্বশুর বাড়িতে ঘটে। একদিন ভোর 4টার সময় উনি ঘর থেকে বেরিয়েছিলেন অজু করতে। ঠিক তখনই উনি দেখতে পান দুটি বিড়াল উনার দিকে আসছে। একটি বিড়াল উনার পায়ের উপর পা দিয়ে উনার গা ঘেঁষে চলে গেছে, আরেকটি বিড়াল উনাদের জানালার কাছে এসে হাঁপাচ্ছে। হঠাৎ এই দৃশ্য দেখে আন্টি কিছুই বুঝতে পারলেন না যে কি হচ্ছে এসব। হঠাৎ উনি খেয়াল করলেন ওই বিড়ালটি আস্তে আস্তে নিজের রূপ পরিবর্তন করে একটা কালো ছায়াতে পরিণত হলো, আর চোখের পলকেই একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতেই আন্টি চিৎকার দিয়ে মাটিতে পড়ে যান। আন্টির চিৎকার শুনে আন্টির জামাই এবং তার ছেলে ছুটে আসে। এসে দেখেন উনি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। এরপর অবস্থা দেখে আশপাশের ও গ্রামের অনেককেই ডেকে আনেন। এই ঘটনার পর থেকেই মূলত আন্টির সাথে গোটা শুরু হয় মূল ঘটনা। এই ঘটনা ঘটার পর সেই জিন আন্টির পিছনে লেগে ও আন্টির শরীরে ভর করে। আন্টির এইরকম অবস্থা দেখে একজন কবিরাজ দেখান। কবিরাজ এসে দোয়া কালাম পরে ফু দেয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। উল্টো কবিরাজকে আন্টির ভিতর থাকা সেই জিনটা বলে, এই কবিরাজ, তুই জানিস আমি কে? তোর সাহস কি করে হয় আমাকে সারাতে আসিস? কথাটা বলেই সেই জিনটা কবিরাজের গালে 3-4টা থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে কবিরাজ বলে, আমার দ্বারা সম্ভব নয়, আপনারা অন্য কবিরাজ দেখান। এই বলেই তিনি চলে যান বাসায়। এদিকে কবিরাজের কথা মতো 3-4 দিন পর আন্টিকে একটা মাজারে নিয়ে যান। সেখানে গিয়ে একজন হুজুর দেখান, কিন্তু এতেও কোনো কাজ হয় না। এরপর আন্টিকে বাপের বাড়ি নিয়ে আসা হয় হবিগঞ্জ। ওইখানে একজন নামকরা বড় হুজুর আছেন। আন্টির ওইখানে দেখান। উনি আন্টিকে বসিয়ে চোখে মুখে তেল দিয়ে সুরা পড়ে ফু দিয়ে বলেন, ওই জিনটা শরীর থেকে চলে গেছে, আপনারা উনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। এদিকে ঠিক সেই মুহূর্তে হুজুরকে অবাক করে দিয়ে আন্টির ভিতরে থাকা সেই জিনটা বলে উঠলেন, হুজুর, তুই কি ভেবেছিস আমি চুপ করে আসি বলে আমি ওর শরীর থেকে চলে গেছি? না, আমি সারার জন্য আসিনি, আমি তার মৃত্যুর আগ পর্যন্ত থাকব। সেই সময় দুপুর 1টা বাজে। চারিদিকে জোহরের আজান হচ্ছিল মসজিদে। আজান শুনে তখন জিনটা বলে উঠল, হুজুর, আমি এখান থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি আবার ফিরে আসব। সেই জিনটার কথায় হুজুর বললেন, এই যে রুগী, উনি চোখ খুলছেন না কেন? হুজুরের কথায় সেই জিনটা হা হা করে হাসতে লাগলো আর বলল, আমি যতক্ষণ না চাইব ততক্ষণ চোখ বন্ধই থাকবে। এদিকে জিনের কথায় হুজুর বলেন, আমিও দেখি কি করে চোখ না খুলে। এই বলেই তিনি সূরা ও দোয়া কালাম পড়ে ফু দিতে লাগলেন।
ঠিক তখনই সেই জিনটা বলল, এইসব বন্ধ কর, আমি চলে যাচ্ছি। সেই জিনের কথায় হুজুর বললেন, ঠিক আছে, তুমি যে সত্যি সত্যি চলে যাবে আমি সেটা বুঝবো কী করে? হুজুরের কথায় জিনটা বলল, আমি যাবার আগে এই রোগীর ঘাড়ে আঘাত করে যাব, তখনই বুঝবেন যে আপনারা আমি চলে গেছি। তো কথা মতো সেই জিনটা যাবার সময় আন্টির ঘাড়ে প্রচণ্ড জোরে আঘাত করলো। আন্টি তখন সাথে সাথে মাটিতে পড়ে যায়, আর মনে হচ্ছিল তার মাথাটা মাটির মধ্যে ঢুকে যাচ্ছিল। এরকমই মনে হচ্ছিল তারপর ওনাকে ধরে বসানো হয় তুলে। আন্টিকে বসানোর পর ওনার চোখ মেলে তাকাতেই দেখে সবাই বুঝতে পারে জিনটা চলে গেছে শরীর থেকে। জিনটা চলে যাওয়ার আগে হুজুর আমার মামা এবং আরেক আন্টিকে বললেন, আপনারা এখন ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। হুজুরের কথায় আন্টিকে বাসায় নিয়ে আসা হয়। কি ভাবছেন ঘটনা কি এখানেই শেষ? না, ঘটনা এখনো অনেক কিছু বাকি। আন্টিকে বাসায় নিয়ে আসার কিছুদিন ভালোই কাটছিল। সবাই মনে মনে ভাবে নিয়েছিল যে কবিরাজ এই জিনটাকে তাড়াইয়া দিছে, আর অস্বাভাবিক কিছু ঘটবে না, কোনো সমস্যা হবে না। কিন্তু তার কিছুদিন পর এক সন্ধ্যাবেলায় আন্টি রাতের খাবার রান্না করছিল। আগেকার দিনের বেশিরভাগই জয়েন্ট ফ্যামিলি ছিল, আমাদেরও তাই রান্নাঘরটি ছিল বাহিরে। আন্টি যখন ভাত রান্না করার জন্য চাল নিতে আসছিল, তখন কোথা থেকে দুইটা বিড়াল ছুটে আসছিল। প্রথমবারের মতোই এই একইবারও একটা বিড়াল পায়ের উপর পা রেখে মিয়াও মিয়াও বলে এক ডাক দিয়ে গা ঘেঁষে চলে যায়। আর আরেকটি বিড়াল আমাদের রান্নাঘরের পাশের একটা পেয়ারা গাছ ছিল, ওই গাছটায় বসে সেইভাবে হাঁপাচ্ছিল। এরপর আন্টির ঘরে গিয়ে আবারও আম্মুর কাছে যান। আমার আম্মু হচ্ছেন ভাই বোনের মধ্যে সবার বড়। আম্মুর কাছে যাওয়ার পর আন্টি আমার আম্মুকে বলতেছেন এই চাল দিয়ে বড় বড় চোখ করে। আম্মু তো অবাক, মনে মনে ভাবছিলেন কি হলো হঠাৎ আমাকে তুই করে কথা বলছিস। আন্টির এরকম হাবভাবে দেখে মাও ভয় পেয়ে গেছেন। মা আর কথা না বাড়িয়ে চুপচাপ চাল দিয়ে চলে গেলেন। আন্টি চাল নিয়ে টিউবওয়েলে চাল নিয়ে ধুয়েই যাচ্ছিলেন। বেশ কিছুক্ষণ পর চাল ধোয়া হয়ে গেলে রান্নাঘরে আবার চুপচাপ রান্না করতে বসে আসেন। এইদিকে তখনই সেই আন্টির ছেলে খোলা থেকে এসে গোসল করেছে। এই তো দেখে আমার আম্মু চলে গেলেন রান্নাঘরে আন্টিকে বলতে। মা রান্নাঘরে গিয়ে আন্টিকে বলেন, এই যে তোর ছেলে দুপুরে একবার গোসল করেছে, এখন আবার গোসল করেছে, কিছু বলছিস না কেন, পরে ঠান্ডা লাগবে। এইদিকে আবার পাশ থেকে আমার মামি আন্টিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, এই যে চুপ থাকবি, ছেলের ঠান্ডা লাগবে, ডক্টরের কাছে ছুটাছুটি করবে, তখন বেশ ভালোই লাগবে। মামি এর কথা শেষ করার আগেই আন্টি বলে উঠলেন, কি বলছিস তুই, তোর সাহস তো কম না, আমার চোখ রাঙিয়েছিস। এই বলে আন্টি আমাদের রান্নাঘরের টিনের চালে যে বাঁশ দেওয়া থাকে সেই বাঁশ ধরে টানছে মামিকে মারার জন্য। এই দেখে মামি ও আম্মু আন্টিকে বলছেন, এই তোর কি হয়েছে, তুই এরকম আচরণ করছিস কেন? কিন্তু আন্টি কেমন আচরণ করছে, চোখ বড় বড় করে আর বাঁশ ভাঙার চেষ্টা করছে। এই দেখে মামি ও আম্মু তারা দুইজন সেখান থেকে দৌড়ে গড়ে চলে আসেন আর সবাইকে বলেন, আন্টির এমন আচরণে সবাই ভয় পেয়ে যান। বাড়ির পাশেই একজন কবিরাজ ছিলেন, ওনাকে ডেকে আনেন। এদিকে আন্টির এমন অবস্থায় আশেপাশের অনেক মানুষ এসে জড়ো হন বাড়িতে। বাড়ির পাশেই কবিরাজ ডেকে নিয়ে আসার পর কবিরাজ আন্টিকে ধরে দোয়া কালাম পড়ে ফু দিতাছে। এদিকে আন্টির ভিতরে থাকা সেই জিনটা কবিরাজকে বলে, কবিরাজ তুই আমায় কিচ্ছু করতে পারবি না। সেই জিনের কথায় কবিরাজ বলে, তুই কোথা থেকে আসছিস বল। তখন জিনটা বলল, আমি ওই শিমুল গাছটায় ছিলাম, আর এদের বাড়ির গোড় বান্ধানো নেই দেখেই আমি আসছি। শিমুল গাছটা ছিল পাশের বাসার মালিকের, আর আপনারা তো জানেন এইসব গাছ জিনের পছন্দ করে, এই ধরনের গাছ তাদের থাকার জন্য উপযোগী। সেই জিনটা কবিরাজকে আরও বলে, ওই গাছের যে মালিক তার একটা ছেলেকেও আমি খেয়ে ফেলবো।
আন্টির ভিতরে থাকা সেই জিনের কথা শুনে ওই বাসার মালিক, যার শিমুল গাছটা ওনার বউ দৌড়ে আসছে, এসেই আন্টিকে বলতেছে, আফা আফা, আপনার ছেলেরে কেন মারবেন? আমার ছেলে কি করেছে? তখনই সেই জিনটা বলে, আফা কাকে বলছিস? ভাই বল ভাই, আফাকে চিনি না। এদিকে সেই জিনের কথায় কবিরাজ বলল, কি করলে আপনি তাদের ছেলেকে কোনো কিচ্ছু করবেন না, তাদের ছেলে কোনো ক্ষতি করবেন না, বিনিময়ে কি চান বলুন? কিন্তু জিনটা কোনোভাবেই রাজি হয় না। ওর কথায় সেই শিমুল গাছের মালিকের ছেলেকে সে মেরে ফেলবে, তার একটাই কথা। জিনের কথায় গাছের মালিকের মেয়ে কান্নাকাটি শুরু করে দেয় আর অনেক অনুরোধ করতে থাকে। অনেক অনুরোধ করায় জিনটা বলল, ঠিক আছে, আমি একটা শর্ত দিচ্ছি, শর্তে রাজি থাকলে। তখন কবিরাজ বললেন, কি শর্ত? তখন জিনটা বললেন, আমাদের 1 মণ মিষ্টি খাওয়াতে হবে, তাহলেই আমরা কিচ্ছু করব না, ওই ছেলেকে কোনো ক্ষতি করব না। এত মিষ্টি তো দেওয়া সম্ভব নয়। তাই কবিরাজ জিনটাকে বললেন, আমরা তো এত মিষ্টি কি করে কিনবো, টাকারও তো একটা ব্যাপার আছে, তাই না? আপনি একটু কমিয়ে বলুন। তারপর আবারও অনেক অনুরোধ করায় জিনটা বলল, 10 কেজি দিলেই হবে। জিনের কথায় কবিরাজ বললেন, না, এটাও পারবো না। এভাবে আস্তে আস্তে 10 কেজি থেকে 5 কেজি, এরপর শেষ 2 কেজি দিতে পারলেই রাজি হয়েছে জিন। এরপর তখনই 2 কেজি মিষ্টি এনে 1 কেজি মানুষকে খাওয়াতে হবে আর আরেক কেজি জিনকে খাওয়াতে হবে। জিনগুলো তাদের ছেলের পিছন তো ছাড়ল, কিন্তু আন্টির কাছ থেকে তারা যাবে না। কবিরাজ ওই বিষয়ে কিছু করতেও পারছে না জিনটার সাথে। ওই কবিরাজকে দিয়ে কিচ্ছু না হওয়ায় আন্টিকে নিয়ে সেই কবিরাজের কাছে গেলেন সর্বপ্রথম, যাকে দেখিয়ে দিলেন। উনার কাছে যাবার পর সেই কবিরাজ সূরা পড়ে ফু দিতে লাগলেন। তখন আন্টির ভিতরে থাকা জিনটা বলল, কবিরাজ, তুই এখনো তো চিনতে পারলি না আমি কে? তুই জানিস আমি কে? আমি হলাম জাক্কি। আমরা 7 ভাই তার শরীরে ভর করেছি। জাক্কি জিনের কথা শুনে কবিরাজ আন্টির জামাই ও মামাকে বললেন, সালাম, আমি এই কাজ করতে পারবো না, এসব ছাড়াতে পারবো না। আগে যদি জানতাম এখানে জাক্কি ধরেছে, তাহলে কখনোই আমি এই কাজ করার সাহস করতাম না। কবিরাজের কথায় আন্টির জামাই বললেন, আপনি হঠাৎ ভয় পেলেন কেন? এই জাক্কিরা কি এমন? ওরা কি আলাদা জাত? আন্টির জামাইয়ের কথায় কবিরাজ বললেন, ওদের মধ্যে খারাপ ভালো দুটাই আছে, কিন্তু তারা অনেক শক্তিশালী, তাদের সাথে পেরে উঠানো যাবে না। আমি কবিরাজের এই কথা শুনে তারা হতাশ হয়ে বাড়ি ফিরে আসলেন আন্টিকে নিয়ে। তার উপায় না পেয়ে অন্য একজন কবিরাজকে দিয়ে বাড়ি বন্ধ করা হলো তাবিজ দিয়ে। কিন্তু বাড়ি বন্ধ করে কোনো কাজ হয়নি। সেই জিনগুলো ঠিকই আসতো। আন্টি সপ্তাহে 1-2 দিন সুস্থ স্বাভাবিক থাকলেও বাকি কদিন অসুস্থই থাকতেন। সেই জাক্কি জিনগুলো আন্টির শরীরে বর করতে আন্টির কাঁচা মাছ চিবিয়ে খেয়ে ফেলতেন আন্টি। শুধু কি তাই, আন্টির শরীরে যেই জিনগুলো থাকা অবস্থায় উনি এক হাঁড়িতে বাঁধ দিলে সেটিও উনি খেয়ে ফেলতেন। আমার খিদে মিটে না, আমি আরও খাবো। আন্টির কথাগুলো ওনাকে সন্তুষ্ট করে খাওয়ানো হতো। এদিকে আন্টির শরীরে তখন সেই জিনেরা থাকতো না। তখন আন্টি এসব বিশেষ জিজ্ঞেস করলে আন্টি কিছুই বলতে পারতেন না। ওনার নাকি কোনো কিছু মনে নেই। এইভাবে কিছুদিন চলার পর একদিন ভোরবেলা আমার ছোট মামার বউ প্রেগনেন্ট ছিলেন। তিনি সকাল 6টায় মামি বের হয়েছেন ওয়াশরুমে যাওয়ার জন্য। যেহেতু আমরা তখন সবাই জয়েন্ট ফ্যামিলি ছিলাম, ওয়াশরুমটা বাহিরেই ছিল। ছোট মামি বের হওয়ার পর একটু দূরেই একটা বিড়াল দেখতে পান, মিউ মিউ করে ডাকছিল। উনি ওয়াশরুম থেকে এসে রুমে গিয়ে শুয়ে পড়লেন। ঠিক সেই মুহূর্তে কেউ তার হাত ধরে টানছে, সেটা মামি অনুভব করলেন। এমন অনুভব হওয়া মামি চোখ খুলতেই দেখেন কুচকুচে কালো কোলে একটা লোক, অনেক লম্বা দেখতে,
গোরের সামনে দাঁড়িয়ে আছে। এত উঁচু লম্বা অবয়বটা হাত ধরে ওনাকে টানছে। এটা দেখে মামি চিৎকার করে উঠলেন। মামির চিৎকারে মামাও সজাগ হয়ে গেলেন। মামা জেগে গিয়ে মামাও সেই জিনটাকে দেখে দুজনেই চিৎকার করতে লাগলেন। এদিকে কিন্তু সেই লম্বা ভয়ঙ্কর অবয়বটা মামের হাত ধরে টানছে। এদিকে মামা তার মামির আরেক হাত ধরে টানছে, কিন্তু ছাড়াতে পারছে না। তাদের চিৎকার শুনে সবাই প্রথমে বাহিরে খুঁজতে শুরু করলো, কিন্তু আওয়াজটা ঘর থেকে আসছে। তাই সবাই তাদের রুমে গিয়ে মামা ও মামি একজন আরেকজনের হাত ধরে টানছে। অন্য কিছু দেখতে পাননি। সবাই দেখছেন মামা আর মামিকে। সবাই সেই লম্বা অবয়বটা দেখতে পাচ্ছেন না, কিন্তু মামা মামি দুজন ঠিকই দেখতে পাচ্ছেন সেই উঁচু লম্বা অবয়বটাকে। ওইদিকে আমার আন্টি, যাকে জিনে ধরা, তিনি সারা রাতই জিকির পড়ছিলেন, তিনি ঘুমাননি। আন্টি ঠিকই চোখ বন্ধ করে দেখছেন এইসব মামা মামির সাথে ঘটেছে। সেই দুষ্ট অবয়বটা, মানে জিনটা যে করে ঢুকেছে, হাত ধরেছে, টানছে, এসব দেখে উনি কিছু হাসছিলেন, বিষয়টা ভাবছিলেন। আবারও আন্টি, যাকে এই চাক্কি জিনে ধরেছে, উনি অন্য রুমে, আর এদিকে মামা মামি আরেক রুমে। আমার আন্টি ওই রুম থেকে বুঝতে পারছেন যে মামা মামিকে ওই জিনটা যে হাত ধরে টেনেছে, ব্যাপারটা কিন্তু বড়ই অদ্ভুত। মামা মামির হাত ধরে যে জিনটা টানেছে সেই হলো 7জন জাক্কি জিনের মধ্যে। তাদের মধ্যেও সুটো, আর এই সুটোটাই সব থেকে দুষ্ট 7জন জিনের মধ্যে। ছোটো মামার এমন টানাটানি দেখে কেউ কিচ্ছু বুঝতে না পেরে তাদের দুজনের কি হয়েছে, এদিকে আন্টির কিছুটা হুঁশ ফিরে আসতেই তিনি মামা মামির রুমে গেলেন। আন্টি মামা মামির রুমে গিয়ে সেই জিনটাকে বলছেন, সরে যা, এখান থেকে সরে যা। কেউ সেই জিনটাকে না দেখলেও আন্টি ঠিকই দেখতে পান। আন্টির কথায় জিনটা বলল, তুই সর এখান থেকে, তুই সর, আমি এখান থেকে সরবো না, আমি তোকে এখান থেকে নিয়ে যেতে আসছি, যাবি তুই আমার সাথে? তখনই আন্টি বললে, তুই চিনিস না আমি কে, তারপরও তুই আসছিস। এই বলে আন্টির জিনটা থেকে মামির হাতটা ছাড়ালেন। মামির হাত ছাড়াতেই সেই জিনটা রেগে গিয়ে পাশে একটা চেয়ার রাখা ছিল, সেই চেয়ার দিয়ে একটা বাড়ি মারছিল আন্টির পায়ে। আন্টির আঘাত করে জিনটা বলল, যা। এই জন্যই উনি আজকে বেঁচে গেলেন। আন্টিকে আঘাত করে জিনটা বলল, যা, তোর জন্যই উনি আজকে বেঁচে গেলেন। কথাটা বলেই সেখান থেকে বাতাসে মিলিয়ে গেল সেই জিনটা চলে যাবার পর সে মামির হাত ধরে টানছিল। সেই হাতে প্রচণ্ড ব্যথা পাচ্ছিলেন মামি। এদিকে আন্টি নিজেই হাতে নিয়ে ফু দিচ্ছিলেন আর বলছেন, আমার পায়েও ফু দিতে হবে। আন্টির এমন কর্মকাণ্ড দেখে সবাই বলছেন, তোমার পায়ে কি হয়েছে? কারণ সেখানে থাকা সবাই কিন্তু ওই জিনটাকে দেখেনি, আন্টির পায়ে যে আঘাত করেছিল সেটাও দেখেনি। তাই তারা আন্টিকে জিজ্ঞেস করেছে, তোমার পায়ে কি হয়েছে? সবার কথায় আন্টি তখন বলছেন, ওই জিনটা রেগে পায়ে চেয়ার দিয়ে বাড়ি দিয়েছে। এই বলেই উনি সবাইকে পায়ের আঘাতের চিহ্ন দেখান। এই ঘটনার পর থেকেই রাতে কেউ আবার নিজেদের রুমে একা থাকার সাহস করেননি। বয়ে সবাই আমাদের রুমে থাকছেন। সেই ঘরটা হুজুরকে দিয়ে বন্ধ করানো ছিল। এই ঘটনার পর মামা মামি তাদের রুমে থাকার একা সাহস পান না, সেই জন্যই আমাদের রুমে থাকছেন। তো তাদের রুমটা খালি পড়ে থাকে। আন্টি ঠিক করলেন তিনি থাকবেন সেখানে, সাথে আমার আরেক আন্টিকে রাখছেন। এইটা তার কিছুদিন পরের ঘটনা। তো দুজন গল্প করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়লেন। মাঝরাতে হঠাৎ আন্টির কেন জানি না মনে হচ্ছিল ওনার নিচে কিছু নেই। এটা অনুভব করছিলেন। তিনি চোখ খুলে দেখেন খাট থেকে অনেকটা উপরে শূন্যে বেশি আছে কিছু একটা, আর তার দুই পাশে দাঁড়িয়ে আছে দুইটা অবয়ব, মানে জিন একজন নারী অবয়ব, তার চুলগুলো ছিল অনেক লম্বা, আর একজন পুরুষ অবয়ব কালো কুচকুচে দেখতে, এতটাই কালো যে সে কিছুই বোঝা যাচ্ছে না।
সেই জিন যে মায়াবী হাত ধরে টানছিল, আন্টি ভয় পাননি এটাতেও, কারণ তার নিজের সাথেও তো জিন থাকে। এমন অবস্থায় আন্টি বললেন, আমাকে উপরে কেন তুলছিস, নিচে নামান। তারা বলেছেন, নামাবো না, এখন তুই তাদেরকে সরিয়ে নিজে টাকা শুরু করেছিস। ওর কত বড় সাহস, আমার আসনে আমারে থাকার জায়গায় এসে ঘুমাস। আমরা এখানে থাকবো, মেরেই ফেলতাম। সেদিন ভাগ্য ভালো তুই এসে আটকে দিয়েছিলি। আন্টি বললেন, ও তাহলে এই ব্যাপার, তোদের আসন ছিল ওইখানে না, তার জন্যই বুঝি এত কর্মকাণ্ড গোটাচ্ছিস। নিচে নামা বলছি, না হলে কিন্তু খুব খারাপ হবে। কিন্তু তারাও নাসুর বান্দা, নামাবে না। আন্টি বললেন, নামাবি না, ঠিক আছে। এই বলেই পা দিয়ে পুরুষ অবয়বটা বুকে এক লাথি মারতেই তারা ফেলে দিয়েছিল আন্টিকে উপর থেকে খাটের উপর। তারপর তারা চলে গেছে। আন্টি নিচে পড়ার শব্দ হয়। বিছানার পাশে আরেক আন্টি ঘুম থেকে সজাগ হয়ে যান আর আন্টিকে বিছানায় বসে থাকতে দেখে বলেন, এই সাফিয়া, কি হয়েছে? তুই বসে আছিস কেন? আর কিসের শব্দ শুনলাম? আন্টি বলছেন, কিচ্ছু হয়নি, তুই ঘুমা। কথাটা এড়িয়ে গেছেন, কারণ তার বোন এসব ঘটনা শুনলে ভয় পেয়ে যাবেন। তারপর তারা ঘুমিয়ে যান। সকালবেলা সবাইকে সব কিছু খুলে বললেন। সবাই সব কিছু খুলে মুখে ভয়ের ছাপ। এইটা ভেবে যে আমাদের পরিবারে কি নেমে আসলো। ভয়ের দিন কাটাতে হচ্ছে সবাইকে। এইভাবে সামনে কয়েকটা দিন ভালোই কাটছিল, অস্বাভাবিক কিছুই ঘটেনি। আমি কিছুদিন পর আন্টি সিলেট যাব কবিরাজি করাতে। আপনাদের হয়তো ভাবছেন, আন্টিকে তো 7 জিন ধরেছে, উনি কবিরাজি শিখলো কিভাবে? আসলে আন্টিকে যে 7 জিন ধরেছে, সেই জিনেরাই আন্টিকে কবিরাজি শিখিয়েছে। আন্টি সিলেট যাবার পর উনি তো বেশ কিছুদিন সিলেটই ছিলেন। এদিকে বাড়িতে এক রাতে আমারই ভাই, ছোটো ভাই রুমে ঘুমাচ্ছিল। সে তো রাতে উঠে ওয়াশরুমে গেছে। ওয়াশরুম থেকে রুমে আসার সময় ওই পাশ থেকে কে যেন কুচকুচে একটা কালো হাত দেখাইছিল। কালো কুচকুচে হাতটা দেখেই উনি ভাই ভাবছেন কি ওইখানে, কিন্তু ভাইয়ের কথায় কেউই সাড়া দিচ্ছিল না। একবার হাত সরায়, আবার দেখায়। এরপর দেখে ভাইয়া বুঝে গিয়েছিলেন এটা কোনো মানুষ এর কাজ হতে পারে না। আর এত রাতে কেই বা এরকম মজা করবে? এইভাবে ভাইয়া রুমে দৌড়ে চলে গেলেন। রুমে গিয়েই সবাইকে ডেকে তুললেন। এই ঘটনাটা বলেছেন। ভাইয়া কথার পরের দিন আন্টিকে কল দিয়ে সব ঘটনা জানান। আন্টি বাসায় আসেন। বাড়ির সবাই আন্টিকে সেই কালো হাটটার কথা বলায়। আন্টি বললেন, রাতের বেলা একা বের হয়েছিস বলেই তারা তোকে ভয় দেখাচ্ছে। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি এখানেই শেষ নয়। এই ঘটনাটির পার্ট 2 যদি আপনারা চান, অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন এবং ঘটনাটি শেয়ার করুন। আপনাদের শেয়ারে ঘটনাটি অনেক দূর পর্যন্ত যাবে। এবং এটার যদি পার্ট 2 চান, অবশ্যই পার্ট 2 নিয়ে আসবো। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী একটি এপিসোডে।